নীলা আমার সাথে এমন করছে, ফোন দিলে ব্যস্ত, আর ফোনে পেলে এটা ওটার কথা বলে এড়িয়ে চলে। তার এই এড়িয়ে চলার নতুন নাম, আরো 1 মাস আগে থেকেই, কিন্তু এখন একটু বেশি। তার এই অবহেলা সহ্য করতে না পেরে চিন্তায় অসুস্থ হয়ে গেছি। আর সে আমার খোঁজও নেয় না। আজ একদিন হলো সুস্থ হয়েছি, তাই নীলাকে একটু ফোন দিলাম। হ্যালো নীলা, কেমন আছো? নীলা বলল ভালো। আমি বললাম জানো নীলা, আমি না ভালো নেই। নীলা বলল কেন, কি হয়েছে? আমি বললাম জানো, আমি না 1 সপ্তাহ ধরে অনেক অসুস্থ, আর তুমি একটি বারের জন্য খোঁজ নিলে না। আজ প্রায় সুস্থ, তাই আমি নিজেই তোমাকে ফোন দিলাম। নীলা বলল আমি অনেক ব্যস্ত, তাই খোঁজ নিতে পারিনি। আমি বললাম খোঁজ আগে তো অনেক ব্যস্ত ছিলে, তখন কেমনে নিয়েছো? নীলা বলল হয়েছে তোমার বকবক, আমি ঘুমাবো। আমি বললাম আগে তো অনেক রাত পর্যন্ত কথা বলতে, এখন কেন পারছো না? নীলা বলল আগে বলতাম, এখন বলতে পারবো না, ঘুম পাচ্ছে। আমি বললাম ও আচ্ছা, তাই কি করো? নীলা বলল আজাইর একজনের সাথে কথা বলি, এখন তোমার ফালতু বকবক শেষ হলে এখন রাখতে পারি। নীলার কথাটা শুনে আমার চোখে জল এসে গেল, সে পারলো এমন ভাবে কথা বলতে। আমি বললাম এগুলো ফালতু বকবক তাই না? নীলা বলল তাই নয় তো কি, ঘুমের মুড খারাপ করে দিল, তাই বলেই ফোনটা কেটে দিল। তারপর আমি 2-1 বার কল দিতে পরে ফোন বন্ধ পেলাম। এটা আমার নীলা না, এটা আমার নীলা হতেই পারে না। যে নীলা আমার অসুস্থতার খবর শুনলে কান্না করে দিত, যে নীলা আমার সাথে কথা না বললে তার পেটের ভাত হজম হতো না, আর সেই নীলা বলে আমি ফালতু কথা বলছি। হায় রে ভালোবাসা, আসলে ভালোবাসাটা না একটা পুরস্কার। প্রথমে তোমার জীবনে এমন কিছু উপহার দিবে যা তুমি ভাবতেও পারবে না কতটা ভালো লাগা কাজ করবে। আবার আস্তে আস্তে এমন এক মুহূর্ত উপহার দিবে যা তুমি তোমার জীবনে কখনো কাটাওনি, সেটা হচ্ছে অবহেলা। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। ঘুমাতে ঘুমাতে পরিচয়টা দিয়ে দিই, আমি শুভ, মা বাবার 2 মাত্র সন্তান। আমার একটা বড় বোন আছে, এইবার অনার্স প্রথম বর্ষে পড়ে। বাবার একটা ব্যবসা আছে বা গৃহিণী। আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি। আর যার সাথে কথা বললাম সে হলো আমার গার্লফ্রেন্ড। সকালবেলায় মা বলল বাবা শুভ ওঠ, কলেজে যাবি না? অসুস্থর কারণে অনেকদিন কলেজে যাসনি। আমি বললাম যাও তো মা, আর একটু ঘুমাই। মা বলল আর একটু ঘুমালে আর কলেজে যেতে হবে না, এখন 8টা বাজে। কি 8টা বাজে? ধাত ছালার ঘুম। আম্মুর মুখে 8টা কথাটা শুনে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে আসলাম। এইদিকে আম্মু নিচে গিয়ে আমার জন্য নাস্তা রেডি করে রাখলো। আমি ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে আসতেই আফরিন আপু বলল দেখো মা, তোমার নবাব আইছে, দাও খাবার দাও। আমি বললাম ধন্যবাদ আপু। এই বলে স্যান্ডউইচটা মুখে নিয়ে চলে আসতে লাগলাম। মা বলল কিরে, পুরো নাস্তা শেষ করে যা। আমি বললাম না আম্মু, আরগুলো তোমার রাক্ষস মেয়েকে খাওয়াও। আফরিন আপু বলল কি, দাঁড়া হারামি, আমি রাক্ষস? আমি হাঁটতে হাঁটতে বললাম তা নয় তো কি, ঘরের সব চানাচুর তুই খেয়ে নিস, আমি একটাও খেতে পারি না। আপু বলল আর তুই যে মিষ্টি খেয়ে ফেলিস। আমি বললাম আরে মিষ্টি খাওয়া তোদের শরীরের জন্য ভালো না, আর আমি পোলাম, আর ভাই হিসাবে কি এটা হতে দিতে পারি? তাই আমি খাই সব, আর আমার মিষ্টি খেলে কিছু হবে না। আপু বলল আহারে, আমার ভাইটা আমাদের জন্য কত চিন্তা করে, হারামজাদা দাঁড়া। এটা বলতে আমি দরজা থেকে দৌড়ে রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে হাসি মুখে নীলাদের বাসার সামনে গেলাম। তারপর নীলাকে কল দিলাম, হ্যালো নীলা, কোথায় তুমি? আমি তোমাদের বাসার নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। নীলা বলল আমি তো চলে এসেছি। আমি বললাম ও, এটা বলেই ফোন রেখে দিলাম। নীলার কথায় আমার অনেক খারাপ লাগলো, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরতে লাগলো। যখন থেকে আমাদের রিলেশন শুরু হয়েছে তখন থেকে সে আমার সাথে কলেজে যেত, আর আজ সে নিজেই চলে গেল। তারপর রিক্সায় উঠে কলেজের দিকে যেতে লাগলাম। আজ অনেকদিন পর তার সাথে যেতে চাইছিলাম, কিন্তু সে নাকি চলে গেছে। ভাবতে লাগলাম সেই ক্লাস 10 থেকে আমাদের রিলেশন, তবে এইরকম করে কথা নীলা আমার সাথে কোনোদিনও বলেনি। তারপরে কিছুক্ষণের মধ্যে আমি কলেজে এসে গেলাম। এসে দেখতে পেলাম নীলা একটা ছেলের সাথে কথা বলছে। এটা দেখে বুকের মাঝে ছ্যাদ করে উঠলো। আসলে মেয়েটাকে অনেক ভালোবাসি তো, তাই অন্য ছেলেদের সাথে সহ্য হয় না। আমি তাড়াতাড়ি হেঁটে নীলার সামনে গিয়ে বললাম এই নীলা, একটু এদিকে আসো তো। তারপর নীলা আমার কথা মতো আমার কাছে আসলো। আমি বললাম ছেলেটা কে নীলা? নীলা বলল ও আমার বন্ধু। আমি বললাম তোমাকে না মানা করছি কোনো ছেলের সাথে মিশতে? নীলা বলল আমার এত খারাপ দিন আসেনি যে তোমার কথা শুনে চলতে হবে, আর তোমার জন্য কি শান্তি মতো আমি বন্ধুদের সাথে কথা বলতে পারবো না? আমি বললাম আমি তো বন্ধুদের সাথে কথা বলতে মানা করছি না, আমি ছেলে বন্ধুদের থেকে দূরে থাকতে বলছি, তাদের সাথে কথা বলতে মানা করছি। আমি তোমার বিএফ হই, এটা আমি সহ্য করতে পারবো না। নীলা বলল তো সহ্য করতে না পারলে নাই, তুমি আমার বিএফ আর অন্য কিছু তো না, আর বিএফ বিএফ এর মতো থাকো, বুঝলে? আমি বললাম তুমি তো আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে মানা করলে আমি কথা বলি না, তাহলে তুমি কেন বলো? নীলা বলল তুমি হচ্ছ ছেলে, তোমার কথা বলা যায় না। আমি বললাম ও তাই, আমার কথা বলা যায় না আর তুমি বললে ঠিক?
নীলা বলল, আর যাও তো, ক্লাসে যাও, এখানে বক বক করিও না। এই বলে নীলা যখনই চলে যেতে চাইলো, আমি তার হাত ধরে ফেললাম। আমার হাত ধরাতে নীলা পিছন ফিরে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, এই তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আমি গালে হাত দিয়ে ছলছল চোখে নীলার দিকে তাকিয়ে থাকলাম। আমি বললাম, আমি তোমার বয়ফ্রেন্ড, তাই হাত ধরতে পারি না? নাকি আমি পুরনো হয়ে গেছি আর ভালো লাগে না? নীলা বলল, পুরনো হয়ে গেছিস তুই। এইবার ঠিক আছে, আমি না তোর এরকম আচরণে বিরক্ত হয়ে গেছি, বুঝলি? আমি জাস্ট মুক্তি চাই। এই বলে নীলা চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে আছি, আর দু চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে। আমি নাকি তার বিরক্তির কারণ। তখনই, কি রে শুভ, তোর কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন? আমি বললাম, দোষ, আমি নাকি তার বিরক্তির কারণ। সে নাকি আমার কাছ থেকে মুক্তি চাই। কি করব বল, আমি না তাকে অনেক ভালোবাসি রে। মামুন বলল, ভাই তুই একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ভাবির মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই মাথা গরম করে উল্টোপাল্টা কথা বলছে। আমি বললাম, কিন্তু সে যে আজ নতুন করে আমাকে অবহেলা করছে তা না, সে তো আরো আগে থেকে এটা করছে। আচ্ছা তুই বল, আমার কি ভুল? আমার কি এটাই ভুল যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি? সে কেন এমন করছে? মামুন বলল, দোস্ত সব ঠিক হয়ে যাবে, এখন কান্না না করে চল ঘুরে আসি। আমি বললাম, তুই সত্যি বলছিস সব ঠিক হয়ে যাবে? দোস্ত আমি না তাকে না পাইলে শেষ হয়ে যাব। মামুন বলল, একটা থাপ্পড় মারবো আর যদি এমন কথা বলিস তো। চল তো। এরপর আমরা ঘুরতে গেলাম। এইদিকে নীলার বান্ধবী মনি বলল, দোস্ত তুই শুভর সাথে এমন করিস কেন? ও তো তোকে ভালোবাসে। নীলা বলল, ভালোবাসা না চাই, শুধু কল দিবে, খোঁজ খবর নিবে আর বিরক্ত করবে। এটা করো না, এটা করো, জাস্ট আমি বিরক্ত। মনি বলল, এখন বুঝতে পারছিস না রে বোন, এগুলো হচ্ছে আসল ভালোবাসা। নীলা বলল, হ্যাঁ তোর কাছে আসলাম ভালোভাবে সময় কাটাতে, কিন্তু তুই মুড অফ করে দিলি। আমি গেলাম। এই বলে নীলা চলে গেল। এইদিকে আমি আর মামুন বিকাল পর্যন্ত ঘুরে বাসায় চলে আসলাম। মামুন হচ্ছে আমার ল্যাংটাকালের বন্ধু, সে আমার সুখ দুঃখে পাশে থেকেছে। বন্ধু বললে ভুল হবে, ভাই বলতে পারেন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। সেখানে গিয়ে তো আমার মাথা গরম হয়ে গেল, কারণ আমি ছাদে উঠে দেখি আপু দোলনাতে আমার জায়গাতে পা দিয়ে শুয়ে আছে। আমি গিয়ে আপুর চুল টেনে দিয়ে বললাম, ওই রাক্ষসী, আমার জায়গায় বসলি কেন? আপু বলল, তোর জায়গায় বসতে আমার বয়েই গেছে, আমি তো পা দিয়েছি। আমি বললাম, তুই আমার জায়গাতে পাও দিবি না, তা দিলি কেন? আমার বসার জায়গা সুন্দর বলে। আপু বলল, আরে কত সুন্দর, মনে হয় এখানে গরু বসবে না। আমি বললাম, তাহলে তুই আসলি কেন? এটা আমার ভাগ, বুঝলি? আপু বলল, তাই তো পা দিলাম, আর এখানে ভাগে গরমিল হয়েছে, তুমি আমার থেকে বেশি জায়গা নিছো। আমি বললাম, আমি কোনো বেশি জায়গা নিইনি, যা ভাগ আমার জায়গা থেকে পা সরা। এই বলে আপুর পাটা সরাতেই আপু দোলনা থেকে পড়ে গেল। আপু বলল, ও মা গো, আমার কোমরটা গেল রে। শয়তান, তোর কখনো বিয়ে হবে না, আর হলে জানো তোকে সারাদিন মারে। আমি বললাম, যা যা, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আপু বলল, কি আমি শকুন? দাঁড়া কুত্তা বিলাই হনুমান, আমাকে শকুন বলা? এই বলে আমার মাথার চুল ধরে টানতে লাগলো। আমিও কম কিসের, আমিও আপুর চুল ধরে টানাটানি করতে লাগলাম। তখনই মা বলল, কিরে আফরিন, শুভ, ওখানে কি হচ্ছে, এত চিৎকার কেন? আপু বলল, কই কিছু হচ্ছে না তো মা, এই তো আমরা গল্প করতেছি, তাই না হনুমান? আমি বললাম, আম্মু, আমরা তো গল্প করতেছি কিছু পেতনিকে নিয়ে। মা বলল, আচ্ছা নিচে আয়, নাস্তা করবি। আমি বললাম, আসতেছি মা। আপু বলল, নিচে যে আগে যাবে সে তাকে নিজের হাতে খাইয়ে দিবে আর 10 বার কান ধরবে, কেমন, রাজি আছিস? আমি বললাম, আপু বলল, তাহলে শুরু করা যাক, 1 2 3। এই বলে দুইজন দৌড় লাগালাম। আমি আপুর আগে আগে যাচ্ছি, হঠাৎ তখনই টেবিলের কাছে আসার আগেই পড়ে গেলাম। এতে আপু আগে চলে গেল। আপু বলল, হুররে, আমি জিতে গেছি, কি মজা, নে এবার কান ধর। এই বলে আমি যখন কান ধরতে যাব, তখন আপু বলল, আর কান ধরতে হবে না, আমি আর মানুষের মতো নাকি আমার মায়ের পেটের আপন শত্রুকে কষ্ট দিমু, নে আমাকে খাইয়ে দে। আমি বললাম, থ্যাংক ইউ আমার রাক্ষসী বোন। আপু বলল, ওই অপমান করলি নাকি ধন্যবাদ দিলি? আমি বললাম, তুই যেটা মনে করিস, এখন হা কর, তোকে খাইয়ে দিই। তারপর আপুকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আসলে বিকালের নাস্তা আপু আমার হাত থেকে খাবে, সেটা যে করেই হোক, না হলে খাবে না, তাই আমি ইচ্ছা করে হেরে গেলাম। নাস্তা করে বাংলাদেশের খেলা দেখতে বসলাম। আসলে আমরা ভাই বোন খেলা পাগল। খেলা দেখে হতাশ হয়ে সন্ধ্যায় রুমে গিয়ে বসলাম। এতবার মনকে বুঝাই আর খেলা দেখবো না, তাও মন মানে না। আবার বেহার মতো মন খেলার দিকে চলে যায়। রুমে এসে বসতেই নীলার কথা মনে পড়লো। আসলে সে আমাকে যত অবহেলা করুক না কেন, আমি যতক্ষণ পরিবারের সাথে থাকি তখন আর অবহেলাগুলো ভুলে যাই। আর অবহেলার কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি করব, তাকে যে অনেক ভালোবাসি, তাই দেরি না করে নীলাকে কল দিলাম, কিন্তু ব্যস্ত বলে। এইভাবে 3-4 বার কল দিতে ব্যস্ত দেখাই, তাই মন খারাপ করে ফোন রেখে তাকিয়ে থাকলাম, কিন্তু সে আর কল দেয়নি। তারপর পড়তে বসলাম। পড়া শেষ করে রাতে খাবার খেয়ে রুমে আসতেই মামুন কল দিল। মামুন বলল, দোস্ত কি অবস্থা তোর? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তোর? মামুন বলল, ভালো। ভাবির কি খবর, সব ঠিক হয়েছে?
আমি বললাম মিথ্যা বললাম। মামুন বলল, দোস্ত তাহলে ঘুমা, আমার উনি কল দিচ্ছে। আমি বললাম কথা বল বাই। এইভাবে যতই দিন যাচ্ছে নীলার অবহেলাগুলো আরো বেশি বাড়ছে। ফোন দিলে ব্যস্ত, ফোন ধরলে কাজের বাহানা দিয়ে রেখে দেয়, কলেজে কথা বলতে গেলে এটা ওটা বলে চলে যায়। আমি জাস্ট পাগল হয়ে যাব মনে হয়। তার এই অবহেলা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। ওই যে তাকে প্রচুর ভালোবাসি, দিনে তো এটা ওটার ভিতরে ব্যস্ত থাকি, তাই কিছু হয় না, কিন্তু রাত হলে আমার মনে অন্ধকার নেমে আসে, যেই অন্ধকারে কষ্টে নিজের ভিতরটা কুড়ে কুড়ে খাই। ভালোবাসার কথা আমি বলিনি, সেই আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। যদি এমন ভালোবাসা বাসবে তাহলে আমার পিছনে কেন পড়েছিল? আজ রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি, তখন মামুন কল দিল। আমি বললাম, হ্যালো কেমন আছিস? মামুন বলল, ভালো দোস্ত, তোরে একটা কথা বলতাম, রাগ করিস না। আমি বললাম, আরে আমি রাগ কেন করব বল। মামুন বলল, আজ বিকালে দেখলাম পার্কে একটা ছেলের সাথে নীলাকে, তোর মোবাইলে একটা ছবি পাঠাচ্ছি দেখ। আমি বললাম, আরে হয়তো তার কাজিন হবে, যাক আমি দেখতাছি, পরে কথা হবে। তারপর আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি আসলো, দেখলাম ছেলেটা আমাদের কলেজের, আমাদের সিনিয়র। তারপর মামুনের সাথে কথা বলে ফোন রাখতে নীলাকে কল দিতে ব্যস্ত বলছে। কিছুক্ষণ কল দেওয়ার পর নীলা কল রিসিভ করলো। নীলা বলল, হ্যালো কেন কল দিয়েছো? আমি বললাম, কেন কল দিতে পারি না? নীলা বলল, পারো, কি বলবে তাড়াতাড়ি বলো। আমি বললাম, আজ বিকালে কোথায় ছিলে? নীলা বলল, কে কে কেন, বাড়িতে ছিলাম। আমি বললাম, মিথ্যা কেন বলতেছো? বিকালে তুমি পার্কে কার সাথে ঘুরছিলে? নীলা বলল, ও সে তো আমার বন্ধু। আমি বললাম, এই তোকে কতবার মানা করব কোনো ছেলের সাথে কথা না বলতে, তাও কেন কথা বললি? নীলা বলল, শুভ আমার কথাটা একবার শোনো। আমি বললাম, রাখ তোর কথা, এই বলে ফোন কেটে দিলাম। এখন ভাবতে লাগলাম, মেয়েটাকে একটু বেশি বকা দিয়ে ফেললাম, অনেক কষ্ট পেয়েছে মনে হয়। দেখি তো আমার সব সময় রাগ ভাঙাই, তাইও কল দিলে সরি বলে নিবনি। এইবার আমি তার ফোনের অপেক্ষা করতে লাগলাম। আমি ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাতে 1টা বেজে গেল। আমি অবাক হয়ে গেলাম, যেই নীলা আমি রাগ করলে সাথে সাথে কল দিয়ে রাগ ভাঙাতো, আর সে একবারও কল দিল না। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নীলাকে কল দিলাম, তুমি কোথায়? আমি তোমার বাসার সামনে আসতেছি। নীলা বলল, না শুভ, আশা লাগবে না, একসাথে এখন যাওয়া যায় না, আমরা এখন বড় হয়েছি, তাই তুমি কলেজে চলে যাও। আমি বললাম, ও আগে বড় ছিল না তাই তো? নীলা বলল, একটু বোঝার চেষ্টা। আমি আর কথা না শুনে ফোন কেটে দিলাম। সে আমাকে বলেছিল আমি তাকে প্রতিদিন কলেজে নিয়ে যাব, বাড়িতে দিয়ে আসবো, আর আজ সে নিজেই বলছে না নিয়ে যাওয়ার জন্য। আসলে মানুষের কাছে শুনতাম ভালোবাসা পুরনো হয়ে যায়, আর সেটা বুঝতে পারলাম। কলেজে গিয়ে বসে থাকলাম, উদ্দেশ্য নীলার সাথে কথা বলবো। কিছুক্ষণ পর দেখলাম কাল যে ছেলেটার সাথে ঘোরাঘুরি করেছে, আজ সেই ছেলেটার সাথে রিক্সা করে আসছে কলেজে। রিক্সা থেকে নেমে দুজন কথা বলতে বলতে আমার পাশ দিয়ে চলে গেল, অথচ নীলা আমাকে দেখতেই পাইনি। অনেক কষ্ট লাগলো, আমার বুকটা ভারী হয়ে আসতেছে, চোখে পানি টলমল করতেছে। তার এইভাবে এড়িয়ে চলা আবার শুরু করে দিল তার অবহেলা। দোষ তো আর তার না, দোষ তো আমার, কারণ আমি শত অবহেলার পরেও তার পাশে থাকি। কি করব, মায়া একটা বড় অদ্ভুত জিনিস, চাইলেই ছেড়ে যাওয়া যায় না। মামুন বলল, কিরে ভাই এখানে মন মারা হয়ে বসে আছিস কেন? আমি বললাম, কিছু না এমনি। মামুন বলল, আচ্ছা ক্লাসে চল। আমি বললাম, আমার ক্লাস করতে ইচ্ছা করছে না, তুই দাঁড়া আমি আসছি। এরপর সেইখান থেকে উঠে নীলার কাছে গেলাম। নীলা বলল, তুমি এখানে কেন? আমি বললাম, দেখতে এলাম তোমাদের প্রেম কাহিনী। নীলা বলল, আমাদের প্রেম কাহিনী মানে? আমি বললাম, একসাথে কলেজে আসতে বললাম, ছোট বড় অজুহাত দিলাম, আর তুমি অন্য ছেলের সাথে কলেজে আসলা। নীলা বলল, অন্য ছেলের সাথে কোথায়, সে তো আমার বন্ধু। আমি একটু হেসে বললাম, তাহলে ওর সাথে আসলে লোকে কিছু বলবে না, আর আমার সাথে আসলে লোকে অনেক কিছু বলবে, তাই না? নীলা বলল, তোমার সাথে ফালতু বকবক করার টাইম নেই, নিয়াল চলতে এখান থেকে। এই বলে যখনই নীলা চলে যেতে যাবে আমি তার হাত ধরে ফেললাম। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। ওই কুত্তার বাচ্চা, কে রে তুই? তোর সাহস কি করে হলো আমার সামনে আমার বন্ধুর হাত ধরার? এত কথা কেন বলছিস নীলাম? ওই শালাকে একটা লাগিয়ে দে না, ওর কত বড় সাহস তোর হাত ধরে? তুই না পারলে আমাকে বল, একেবারে সাইজ করে দিমু। ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, আর নীলা ছেলেটার কথা শুনে কিছু বলছে না, তাই রাগ কন্ট্রোল করতে না পেরে, শালা তোর জন্য সব হয়েছে, তোর জন্য। আমার নীলা, আমি হাত ধরবো নাকি ধরবো না সেটা আমার ব্যাপার, এতে তোর নাক গলাতে হবে কেন? এই বলে তার কলার ধরে তাকে একটা নাক বরাবর ঘুষি দিতে তার নাক ফেটে রক্ত পড়ছে। আমার এই দিকে কোনো খেয়াল নেই, আমি ছেলেটাকে কিল ঘুষি দিতে লাগলাম। আমাকে গালি দেওয়া, আমাকে নাকি মারবে, এই শালা মার মার না আমাকে। আর তখনই নীলা আমার হাত ধরে নিল। আমি বললাম, নীলা হাত ছাড়। এটা বলতে নীলার দিকে তাকাতেই নীলা আমাকে কষে একটা থাপ্পড় দিল। আমি তো এইসব দেখে অবাক,
একটা ছেলের জন্য নীলা আমাকে এইভাবে সবার সামনে মারতে পারলো। নীলা বলল, শালা ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সামনে আমার বন্ধুকে মারার? আসলে তোর মতো ছেলেকে আমি ভালোবাসতাম, সেটা আমার ভুল। নীলাল ঠিক বলতো, তুই একটা খারাপ ছেলে। আমি বললাম, আমি না হয় খারাপ, কিন্তু ওর সাহস কি করে হয় আমার মাকে নিয়ে গালি দেওয়া? তুমি বাবা আমার হয়ে কথা না বলে তার হয়ে কথা বলতেছো। নীলা বলল, তা করবো না তো কি করব? আমি দাস অতিষ্ঠ হয়ে গেছি তোর কাজকর্মে। তুই শুধু তোর কথাই ভাবিস, আমার কথা একটা বড় ভাবিস না। সারাদিন এটা করো এটা করিও না, এদের সাথে মিশতে পারবে না, ব্যাস আর না। আমি তোর থেকে মুক্তি চাই, ব্রেকআপ চাই। আমি তোর মতো ছোট লোককে ভালোবাসি না। আমি নীলার এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি নীলার হাত ধরে বললাম, নীলা তুমি এমন করো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি নীলার হাত ধরতে সে আমাকে আবার থাপ্পড় মারলো। নীলা বলল, ওই কুত্তা, তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? তোকে বলছি না তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তোর যদি লজ্জা শরম থাকে তাহলে আমার সামনে আসবি না। আমি নীলার কথাগুলো শুনে কি বলবো, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, অনবরত চোখের পানি আসছে। আমি তার অপমান আর সহ্য করতে পারছি না, তাই সেখান থেকে চলে আসলাম। আমি এসে আম গাছ তলে বসে কান্না করতে লাগলাম। তখনই মামুন এসে বলল, দোস্ত কান্না করিস না, এই মেয়ে গেছে তো কি হয়েছে, এর চেয়ে ভালো মেয়েকে তোর সাথে বিয়ে দিব। আমি মামুনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। দোস্ত কাউকে ভালোবেসে কেয়ার নেওয়া কি অপরাধ? কারো ভালো মন্দ সঠিক কোনটা ভুল কোনটা দেখিয়ে দেওয়া কি আমার ভুল? আমি তো তাকে ভালোবেসেছি আর ভালোবেসে এইসব করেছি। আচ্ছা তাকে কি ভালোবাসা আমার ভুল? আমি তো বাঁচতে চাইনি, সে আমাকে জোর করে ভালোবাসা শিখিয়েছে। মামুন বলল, ভুল তোর না রে, ভুল হচ্ছে তুই যাকে ভালোবেসেছিস সেই মানুষটার, যেই মানুষটা তোর ভালোবাসা বুঝতে পারিনি। আমি বললাম, ভাই সে আমাকে এখন পছন্দ করে না ঠিক আছে, কিন্তু আমাকে গালি দিল। দোস্ত এটা থেকে শিক্ষা নিয়েছি, কাউকে বেশি মূল্য দিলে বস্তাতে ভরে সস্তা মনে করে ফেলে দিবে। জানিস নীলা যখন থেকে আমাকে অবহেলা করতে শুরু করছে না, তখন থেকে আমার তার প্রতি ভালোবাসা কমে যেতে লাগলো। তারপরও তাকে ভুলতে পারি না, তাকে ছেড়ে থাকতে পারি না। মামুন বলল, দোস্ত যা হয়েছে সব একটা কালো স্বপ্ন ভেবে ভুলে যা, তাও কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না। আমি বললাম, কি করে ভুলবো রে দোস্ত, এতদিনের মায়া। মামুন বলল, আর কান্না করিস না, বলছি মানে কান্না করিস না, তা নাহলে আমি তোর সাথে কথা বলবো না। আমি বললাম, আচ্ছা ভাই আর কান্না করুম না, এই দেখ আর পানি পড়ছে না। মামুনকে এটা বললো, কিন্তু আমার মন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তখনই কলেজের পিয়ন এসে বলে গেল আমাকে নাকি প্রিন্সিপাল ডাকছে। তাই আমি আর মামুন গেলাম সেখানে। দেখলাম নীলা আর নেহাল, মানে সকালে যাকে মারছি সেও আছে। আমি বললাম, আসতে পারি স্যার? স্যার বলল, আসেন আসেন। তাই এখানে কি গুন্ডামি করতে আসেন নাকি পড়াশোনা করতে? বুঝতে আর বাকি রইল না, নেহাল আমার নামে নালি দিছে। স্যার বলল, নীলা মা শুভ নেহালকে কেন মারলো একটু বলবে? তারপর নীলা যেটা বলল সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। স্যার আমি প্রতিদিন কলেজে আসা এবং যাওয়ার সময় এই ছেলেটা টিস করে, আমি তাকে অনেক অপমান করি, কিন্তু তাও সে টিস করে। আজ আমি আমার বন্ধুর সাথে কলেজে আসছি আর ও আমাকে টিস করতে লাগলো। তখন আমার বন্ধু নিয়াল এটা সহ্য করতে না পেরে এই লুচ্চা ছেলেটাকে এইসব করতে মানা করলো। তখন এই গুন্ডা ছেলেটা নিয়ালকে পশুর মতো মারতে লাগলো। দেখেন স্যার, নিয়ালের নাক ফেটিয়ে দিয়েছে। এতক্ষণ আমি নীলার দিকে তাকিয়ে তার কথাগুলো শুনতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আজ ভালোবাসার প্রতিদান হিসাবে ইফতিজারের উপাধি পেলাম। এখন আমার নিজের লজ্জা লাগছে, নিজের প্রতি রাগ হচ্ছে, কারণ আমি একটা মিথ্যাবাদী ছলনাময়ী মেয়েকে ভালোবেসেছি। আর বলল, শুভ এসব কি শুনছি আমি মাথা নিচু করে রাখলাম, কারণ এখানে আমি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবো তত আমার অপমান বেশি হবে। তাই মাথা নিচু করে রাখলাম। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। স্যার বলল, তোমার মতো ভালো ছেলের কাছ থেকে এটা আশা করিনি। তোমার আব্বু আমার বন্ধু, তাই তোমাকে কলেজ থেকে বের করলাম না, কিন্তু তুমি নীলা নেহালের কাছে ক্ষমা চাইবে। মামুন বলল, স্যার এখানে শুভর। স্যার বলল, মামুন আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না, আমি যা বলার বলে দিয়েছি। কি হলো শুভ, যাও ক্ষমা চাও। আমি আর কোনো কিছু না বলে মাথা নিচু করে নীলা ও নেহালের কাছে গেলাম। প্রথমে নীলাকে বললাম, নীলা আপু সরি, আমার অনেক অনেক বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। অনেক বড় ভুল হয়েছে, তোমার মতো মেয়েকে পাগলের মতো ভালোবেসেছি, হয়তো ভুল করে তোমাকে চেয়েছিলাম, আমি জানতাম না তুমি অনেকটা দামি। একটু আসতে বললাম, আমাকে ক্ষমা করে দিও আপু। নীলা বলল, যা যা মাফ করে দিলাম। এই বলে নীলা বের হয়ে গেল। এইবার নেহাল ভাই আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে মাফ করে দিয়েন, শুধু শুধু আপনার গায়ে হাত তুললাম। নেহাল বলল, আরে সমস্যা নেই, বুকে আসো। তারপর নেহাল আমাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, মনে আছে একদিন তুই আমাকে ইফটিজিং করার দায়ে অনেক মেরেছিস, আর আজ দেখ তোর ভালোবাসাকে তোর কাছ থেকে আলাদা করে দিলাম হিসাব বরাবর। এই বলে নেহাল চলে গেল।
আমি নেহালের কথা শুনে অনেক অবাক হলাম। তাহলে এই জন্য এটা করছে? স্যার বলল, শুভ, আজকের পর যেন এরকম ঘটনা না শুনি, বুঝলে? যাও, ক্লাসে যাও। আমি মাথা নাড়িয়ে চলে আসলাম। মামুন বলল, এই তুই তখন কিছু বলিসনি কেন? আমি বললাম, মামা, ওখানে বলাতে কিছু হবে না, উল্টো আমার অপমান বেশি হতে হবে। জানিস মামা, একবার রাস্তায় একটা ছেলে একটা মেয়েকে টিস করার সময় আমরা গিয়ে একটা ছেলেকে দুই একটা থাপ্পড় দিয়েছিলাম না? মামুন বললাম, কিন্তু এই কথা এখন কেন বলছিস? আমি বললাম, কারণ আছে মামা। কারণ হচ্ছে সেই ছেলেটা হচ্ছে এই নেহাল। সেই দিন অন্ধকারের জন্য ভালোভাবে দেখিনি তাকে, আজ সে আমাকে নিজে বলছে। মামুন বলল, তার মানে এইসব নেহালের কাজ, তাই তো? আমি বললাম, আচ্ছা, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব, বাই। এই বলে মামুনকে বিদায় দিয়ে বাসায় আসতে লাগলাম। বাসায় এসে কলিং বেল দিতে বাবা দরজা খুলে দিল। বাবা বলল, আসেন আসেন আমার আদরের কুলাঙ্গার ছেলে। আমি বাবার দিকে তাকিয়ে থাকলাম, আর বাবা কি বলছে তা বোঝার চেষ্টা করলাম। আমি বললাম, বাবা, তুমি এসব কি বলছো? এইবার বাবা এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, কি বলছি মানে? কলেজে গিয়ে মেয়েদের টিস করবি, আর এখন এমন ভাব করছে যেন মহারাজা কিছুই জানে না। এই তোকে কলেজে পড়াতে পাঠালাম এইসব করার জন্য নাকি? আমি বললাম, বাবা, তুমি একবার আমার কথা শোনো, আমি কিছু করিনি, সব মিথ্যা। বাবা বলল, তাই প্রিন্সিপাল স্যার তাহলে মিথ্যা বলবে? এই তুই আর কত নিচে নামবি? এই বলে বাবা আমাকে মারতে লাগলো। তখনই আম্মু এসে বাবাকে ধরে বলল, কি করছো? ছোট ছেলে একটু ভুল না হয় করছে, তাই বলে এভাবে মারতে হবে? বাবা বলল, এই তোমার জন্য এইসব হয়েছে। ছেলেকে আদর করতে করতে মাথায় তুলে নিয়েছো, আর এখন আমার মান সম্মান মাথায় তুলছে তোমার ছেলে। আম্মু বলল, এখন রুমে যাও, অনেক মারছো ছেলেকে, আর মারতে হবে না, যাও, সে বুঝতে পারছে সে ভুল করছে। তারপর আব্বু আমার দিকে রাগীভাবে তাকিয়ে রুমে চলে গেল। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি বললাম, মা, বিশ্বাস করো, আমি এমনটা কিছুই করিনি, স্যারকে ওরা সব মিথ্যা বলছে। মা, তুমি বলো, তোমার ছেলে এইসব কাজ করতে পারে? মা বলল, আরে বোকা ছেলে, সবাই বিশ্বাস করলেও আমি করব না, কারণ আমি তোকে চিনি, আই খেতে বস। আমি বললাম, মা, আমার খিদে নেই, আমি রুমে গেলাম। এই বলে রুমে চলে আসলাম। রুমে এসে খাটে শুয়ে কান্না করতে লাগলাম। তোকে অনেক ভালোবাসতাম নীলা, আজ তুই যেই অপবাদ দিলি না, তার জন্য তোর ক্ষমা নেই। তোকে আমি ঘৃণা করি, আই হেট ইউ। তোর জন্য আজ আমি বাবার চোখে অপরাধী, বাবার চোখে আজ আমি একজন ইফতেজার, তাই তোকে আমি কখনোই ক্ষমা করব না। যদি জানতাম ভালোবাসার প্রতিদান হিসাবে এই অপবাদগুলো পাবো, তাহলে এই ভালোবাসা কখনোই বাঁচতাম না। এইসব বলতেছি আর কান্না করতেছি। কেন এমন করলো নীলা? আমার ভালোবাসাতে তো কোনো কমতি ছিল না, তারপরও যদি আমাকে ভালো না লাগতো তাহলে আগে বলে দিতেন। এইরকম অপবাদ অবহেলা কেন করলে? নিজেকে এখন শেষ করে দিতে মন চাইতেছে, পারছি না, কারণ আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা মহাপাপ যদি না হতো, তাহলে অনেক ছেলে মেয়ে জীবিত শরীরের মৃত আত্মাকে মুক্তি দিয়ে দিত। যদি চলেই যাবে, বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল? এইভাবে তার উপর নানা অভিযোগ আর আগের দিনের খুনসুটিগুলো ভাবতে ভাবতে বুকে মোচড় দিয়ে উঠতেছে। মনে হয় আমার এই প্রাণ এক্ষুনি বেরিয়ে আসবে। এইসব ভাবতে ভাবতে মাথায় প্রচুর ব্যথা করতে লাগলো। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লাম। মা বলল, শুভ, দরজা খোল, ডিনার করবি না? সেই দুপুর থেকে কিছু খাসনি। এই দিকে আমার কোনো সারা শব্দ নেই। অনেকক্ষণ ডাকার পর মা ভাবলো আমি হয়তো ঘুমিয়ে গেছি। আমার চোখ খুলতে আমার পাশে মাকে দেখলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। মা বলল, বাবা, তোর কি হয়েছে? তুই অসুস্থ, আমাদের বলবি না? আমি বললাম, মা, আমার কিছু হয়নি, ঠিক আছি। মা বলল, কি ঠিক আছিস? আজ পুরো দিন অজ্ঞান হয়ে আসিলি, আর বলছিস ঠিক আছে? এখন সন্ধ্যা হয়ে গেছে, বুঝলি? আমি বললাম, কি বলো? আমি তো মনে করছি এখন সকাল। মা বলল, আচ্ছা, তুই আমাকে একটা সত্যি কথা বলবি আমার মাথায় হাত দিয়ে? আমি বললাম, কি সত্যি কথা মা? মা বলল, কালকে কি ঘটেছিল সব আমাকে সত্যি করে বল। আমি মার কথা শুনে কান্না করে দিলাম। মা বলল, বাবা, কান্না না করে আমাকে সবকিছু বল, কি হয়েছে? আমি তারপর মাকে A to Z সব বললাম। মা বলল, কি, ওই মেয়ের এত বড় সাহস আমার ফুলের মতো ছেলেকে এত কষ্ট দিল? আচ্ছা বাবা, তুই চিন্তা করিস না, আমি ওই সাতচন্নির থেকেও ভালো মেয়ে আমার ছেলের বউ করব, বুঝলি? এখন এই খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, মা, আমার খেতে ইচ্ছা করছে না। মা বলল, একটা থাপ্পড় দিয়ে সব ভালোবাসা বের করে দিমু। তুই যে ওর জন্য না খেয়ে আসিস, সে হয়তো দিনে 5 বার খাচ্ছে, এইবার খাবি নাকি জোর করে খাওয়ামু? আমি আম্মুর রাগ দেখে তাড়াতাড়ি হা করে নিলাম। তারপর আম্মু আমাকে খাইয়ে দিতে লাগলো। মা বলল, এই তো আমার লক্ষ্মী বাবু। আম্মু আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুমাতে বলে চলে গেল। এইদিকে নীলা, তার মনে হচ্ছে সে কিছু একটা মিস করছে, কিন্তু সে বুঝতে পারছে না সে কি মিস করছে। ওষুধ খেয়ে হাজার ঘুমানোর চেষ্টা করলেও ঘুমাচ্ছে না। নীলার কথা মনে পড়ছে। আমি ভাবতে লাগলাম, সে একদিন বলেছিল একমাত্র মৃত্যু ছাড়া নাকি সে আমাকে ছেড়ে যাবে না, আর আজ সে নিজেই মৃত্যু ছাড়া চলে গেল। আমার জীবন থেকে সেই কথাগুলো ভাবতে অবাক লাগে।
চোখের কোণে জমে আছে একটুখানি পানি। মুছে দিতে আসবে না কেউ, এ কথাও জানি। অনেক আপন ছিলে তুমি, হঠাৎ হলে পর আমার খবর নাই বা নিলে। তোমার কি খবর? এইসব ভাবতেছি, তখন ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মামুন। মামুন বলল, কিরে এখন কেমন আছিস? আমি বললাম, ভালো, কিন্তু আমার অসুস্থের খবর তুই কেমনে জানলি? মামুন বলল, হালা তুই তো আমাকে বন্ধু মনে করিস না, তাই তুই কেমনে জানবি? আমি তোকে কলেজে যাওয়ার জন্য কল দিলাম, তুই ধরলি না, তাই তোর বাসায় গেলাম। দেখলাম তোর রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে তোর মায়ের। দৌড়ে গেলাম, দেখি তোর মা আর বোন দরজার সামনে বসে কান্না করতেছে। আন্টি কি হয়েছে, কান্না করছেন কেন? তখন তোর মা বলল, বাবা দেখো, শুভ সেই কাল রাত থেকে দরজা বন্ধ করে আছে, এখন সকাল 10টা বাজে, এখনো দরজা খুলতেছে না। অনেক ডাকছি বাবা, কিছু একটা করো। তারপর আমি তোর দরজার লকটা কোনো মতে ভাঙলাম, রুমে গিয়ে দেখি তুই অজ্ঞান। তারপর ডাক্তার নিয়ে এসে তোকে স্যালাইন দিল, আর বলে গেল চিন্তার কোনো কারণ নেই, অনেক ডিপ্রেশনে ছিল, তাই মাথায় অনেক চাপ পড়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। আমি ইঞ্জেকশন দিয়েছি, সন্ধ্যার মধ্যে জ্ঞান ফিরবে। তারপর আমার কিছু কাজ ঠেকাতে চলে আসলাম, আর যেতে পারিনি। আমি বললাম, ধন্যবাদ রে, তোর এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। মামুন বলল, তোকে সামনে পাইলে কি যে করতাম না রে, এই সামান্য কিছুর জন্য ধন্যবাদ বলা কোনো মানে আছে শালা? আমি বললাম, তারপরও। মামুন বলল, তারপরও মানে কি, যা তোর সাথে কথাই কমু না। আরি এই বলে ফোন কেটে দিল। মামুনের এমন কাজটাই মুখে একটু হাসি ফুটে উঠলো। আমার কোনো ভাই নেই, কিন্তু এই মামুন আমাকে কখনো ভাইয়ের অভাব বুঝতে দেয়নি, সবসময় আমার পাশে থেকেছে। ছোটবেলায় আমি আর মামুন কত দুষ্টামি করতাম, সেই সব মনে পড়লে অনেক হাসি পাই। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন দেখতে পেলাম আমাদের গ্রামের এক কাকু আমাদের দেখতে পারতো না, সে অনেক খারাপ ছিল। আমরা দেখতে পেলাম সে বদনা নিয়ে ধান খেতে যাচ্ছে অফিসের কাজ করতে। আমরা আবার দেরি না করে চুপচাপ পিছনে গিয়ে তার বদনাটা নিয়ে ধান ক্ষেতের বাইরে রেখে দিলাম। বেচারা তার অফিসের কাজ শেষ করে যখন এইদিকে ওইদিকে তাকালো, তখন দেখতে পেল বদনা নাই। বেচারা শরমে না চিৎকার করতে পারছে, না উঠে গিয়ে বদনা আনতে পারছে। আমরা দুইজন তার এমন অবস্থা দেখে হাসি আটকিয়ে রাখতে পারলাম না, তাই জোরে জোরে হাসি দিয়ে ফেললাম। এই হারামজাদা, এটা তোদের কাজ তাই না? দাঁড়া একবার এখান থেকে বের হই, তারপর তোদের অবস্থা বুঝামো। এরপর আমরা সেখান থেকে হাসতে হাসতে বাসায় চলে আসলাম। বাড়িতে যাওয়ার পর অনেক মারলো বাবা। হারামজাদা টাকলাওয়ালা আমার বাপকে বিচার দিয়েছে, সেই দিন মামুনকেও অনেক মারছে। এইসব মনে পড়লে অনেক হাসি পাই, মনটাই চাই আগের দিনে ফিরে যাই। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সকালবেলা ঘুম ভাঙতে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। এসে মামুনের জন্য অপেক্ষা করতে লাগলাম। তখনই চোখ গেল মাঠের পূর্ব দিকে, দেখলাম নীলা আর নেহাল বসে হাসাহাসি করছে। আমার কেন জানি রাগ হলো, তাই উঠে যখনই তাদের দিকে যাব, তখন মনে পড়ে গেল ওই দিনের কথাগুলো মনে পড়তেই বুকে মোচড় দিয়ে উঠলো। কেন আমি তাকে দেখলে আগের কথা ভুলে যাই না? কেন না, আমাকে এই মেয়েকে ভুলতে হবে। আমি এটা বলে কলেজের পাশে একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে কলেজের পেছনে গিয়ে খেতে লাগলাম। জীবন এক বিরক্তিকর অধ্যায়, তবুও পরবর্তী পরিস্থিতিতে তুমি আসো ভেবে পাতা উল্টাই। কেউ একজন বলেছে সিগারেট খেলে নাকি মনের ভিতরে অজানা কষ্টগুলো ভোলা যায়, তাই আমিও খেতে লাগলাম সিগারেট। একের পর এক শেষ করতে থাকলাম। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে। এইসব ভাবতেছি, হঠাৎ আমার হাত থেকে